আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জনদুর্ভোগে বাংলাদেশ, ক্রাইসিস ম্যানেজার নেই, একের পর এক ক্রাইসিসে জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। আমি এই মুহূর্তে বিশেষ করে ঈদ যাত্রা নিয়ে রাজধানী ঢাকা থেকে সারা বাংলাদেশে ঈদ করতে, আপনজনদের কাছে ফিরতে, ওই যে একটা কথা আছে যে নারীর টানে বাড়ি ফেরা, বাড়ি ফেরেন কেমন হচ্ছে। তারেক রহমানের বাংলাদেশ বলা হচ্ছে, সেই বাংলাদেশের প্রথম ঈদ যাত্রা আপনাদের কেমন হচ্ছে বুঝতেই পারছেন কেমন হচ্ছে। প্রথমেই আলাপটা শুরু করতে চাই গতকালের এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে। উত্তরের সান্তাহার জংশনে গতকাল নীল সাগর এক্সপ্রেস ট্রেন গতকাল দুপুরে দুটো নাগাদ লাইনচ্যুত হয়। 9টি বগি লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত হওয়ার প্রেক্ষিতে নিহতের কথা শোনা যায়নি, কিন্তু কয়েকশো মানুষ আহত হয়েছেন। এই যে একটা ট্রেন দুর্ঘটনা হলো 2টার দিকে, প্রায় 7 ঘন্টা পরে ওখানে নিকটেই, সান্তাহার থেকে নিকটেই ঈশ্বরদী জংশন, পার্বতীপুর জংশন দিনাজপুরের, 7 ঘন্টা পরে উদ্ধারকারী ট্রেন ওই লাইনটা ক্লিয়ার করতে এসছে। এবং গতকাল 7 ঘন্টা পরে 9টার দিকে, রাত 9টায়, 2টায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত 9টায় উদ্ধার করতে এসছে। কতটা দায়িত্বহীন হলে এটা হয়। সান্তাহার ঈশ্বরদী কিন্তু কাছাকাছি, পার্বতীপুর না হয় একটু দূরে, সেখান থেকে আসতে না হয় একটু সময় লাগলো, তাও 3 ঘন্টার বেশি লাগার কথা নয়, 3-4 ঘন্টার। ঈশ্বরদীটা কি করলো, সাথে সাথে এলো না কেন? এই যে ট্রেনটা আজকে আমরা যে মুহূর্তে ভিডিওটা শুট করছি বা ভিডিওটা নির্মাণ করছি, তখনও এই লাইনটা ক্লিয়ার হয়নি। মানে একবার আপনি চিন্তা করুন, দুপারের যাত্রীদের, ট্রেন যাত্রীদের ঈদ যাত্রাটা একদম ভ্যানিশ হয়ে গেছে। গতকাল যারা দুপারে আটকে পড়েছিলেন তাদের অবস্থা একবার চিন্তা করুন। সংশ্লিষ্ট ট্রেনগুলো থেকে নেমে তাদের বিকল্প সড়ক পথে তাদের গন্তব্যে যেতে হয়েছে। এত বড় ঘটনা, অথচ দেশে কি কোনো সরকার আছে? 1 মাসের সরকার, সরকারের অবস্থা কি দেখছেন? আওয়ামী লীগ সরকার পতনের পর 1.5 বছরের একটা ইউনূস সরকার গেছে। হাড়ে হাড়ে টের পেয়েছেন আওয়ামী লীগ সরকার কতটা প্রয়োজনীয় ছিল বাংলাদেশের জন্য। শেখ হাসিনা কত বড় ক্রাইসিস ম্যানেজার ছিলেন। আজকে তারেক সরকার দেখছেন, তারেক সরকারের আমলে এই যে ক্রাইসিস, উত্তরবঙ্গের ঈদের ট্রেন যাত্রা একদম ভেস্তে গেছে। এই অ্যাক্সিডেন্টের কারণে ট্রেনের যাবতীয় শিডিউল বিকল হয়ে গেছে। সোজা কথা, একটা হযবরল অবস্থা। আজকে প্রায় 18 ঘন্টা হতে চলেছে যে ওই ট্রেনটা, ওই লাইনটা এখন পর্যন্ত সচল হয়নি। ক্রাইসিস, এটা একটা ক্রাইসিস। দুর্ঘটনা ঠিক আছে, দুর্ঘটনা হতে পারে, কিন্তু দুর্ঘটনা ম্যানেজমেন্টটা তো খুব বড় গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যানেজমেন্টের জায়গায় একদম জিরো। রাষ্ট্রনায়ক হওয়া এত সহজ নয়, কিন্তু যে কেউ এসে রাষ্ট্রনায়ক হয়ে যাবে তাহলে তো ভাই অন্যরকম ঘটনা হয়ে যেত পৃথিবীতে, আমাদের দেশে অন্যরকম ঘটনা হয়ে যেত। অর্থাৎ এই যে ঈদ যাত্রাটা চরম ভয়াবহ খারাপ হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আরো 2-একটা খবর আপনাদের বলি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 20 কিলোমিটার দীর্ঘ যানজট। আমরা যখন ভিডিওটা নির্মাণ করছি তখনকার পত্রিকার শিরোনাম, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তবে অতিরিক্ত যানবাহনের চাপ এবং ভোরের বৃষ্টিতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গগামী হাজার হাজার যাত্রী। এমন তো হওয়ার কথা নয়। শেখ হাসিনা উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, সব এলাকায় রাস্তাঘাট সড়ক ঝকঝকে করে রেখে গেছেন। যে শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন,
বাংলাদেশকে যিনি আগলে রেখেছিলেন তাকে তাড়িয়ে দিয়ে কেমন আছেন বাংলাদেশের মানুষ? ইউনূস সরকারের আমলে তো ভালো ছিলেন না, তাই না? এখন তো তারেক সরকার, মাত্র 1 মাস হয়েছে, এখনো বুঝতে পারছেন না, এখনো হয়তো একটা মোহচ্ছন্ন আছেন। মোহ ভাঙতে সময় লাগবে না, আর আর 1-2 মাসের মধ্যে মোহ ভেঙে যাবে। যে বাংলাদেশে প্রতিনিয়ত ক্রাইসিস থাকে, আর সেই ক্রাইসিস ম্যানেজ করবার জন্য একজন ক্রাইসিস ম্যানেজার দরকার। সেই ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। শেখ হাসিনার চেয়ে বড় ক্রাইসিস ম্যানেজার বাংলাদেশে আর কখনো অতীতে ছিল না, ভবিষ্যতেও আসবে বলে মনে হয় না। পদে পদে টের পাবেন, হাড়ে হাড়ে টের পাবেন। 20 কিলোমিটার ঝকঝকে তকতকে রাস্তায় 20 কিলোমিটার যানজট, অর্থাৎ ঈদ যাত্রা দুর্ভোগে পূর্ণ। আরেকটি খবর বলে শেষ করব। ঈদ যাত্রায় বাসে 148 কোটি অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। বেসরকারি এই সংস্থার দাবি, সরকারের নজরদারি ব্যর্থ হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে, কিন্তু তা অস্বীকার করে মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী বক্তব্য দিচ্ছে সরকার। ভাড়া নৈরাজ্য 20 বছরের রেকর্ড ভঙ্গ করতে চলেছে। আওয়ামী লীগের 16 বছর, বিএনপির আগের 1/6 যে আমলটা ছিল সেই রেকর্ডও ভঙ্গ করতে চলেছে ভাড়া নৈরাজ্য। এটা যাত্রী কল্যাণ সমিতির রিপোর্ট। অথচ দেখুন, বিএনপি সরকার, তারেক সরকার একজন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ইত্যাদি বিভিন্ন মন্ত্রণালয়ের একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে। তিনি গতকালকেও দেখলাম সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়ার থেকে কম ভাড়া নিচ্ছে বাস কোম্পানিগুলো। কত বড় মিথ্যাচার! আপনি হাজার হাজার ইন্টারভিউ দেখবেন অনলাইনে, যে ভাড়া 500 টাকা, 2000 টাকা ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে, ভাড়া 200 টাকা, ভাড়া দিতে হচ্ছে 800 টাকা। অথচ এই যে তারেক রহমানের একজন মন্ত্রী, কি যেন নাম এখনো মগজে সুস্পষ্টভাবে আসেনি, মুখস্থ হয়ে যায়নি, তিনি বলছেন, তিনি শোডাউন করছেন, যাত্রীদের খোঁজ খবর নিচ্ছেন, ক্যামেরা নিয়ে বাসে যায় উঠছেন, ইত্যাদি দৃশ্য দেখা যায় এবং মিথ্যাচার করছেন। আপনি রাতারাতি 1 মাসের মধ্যে একটা স্বর্গীয় বাংলাদেশে চলে এসেছেন, যে যা ভাড়া তার থেকে কম ভাড়া নিচ্ছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন সামনের দিনগুলোতে, আরো বেশি বেশি করে বুঝতে পারবেন। কারণ দেশে এত সমস্যা, এই যে 1 মাসের মূল্যায়ন করা হচ্ছে তারেক সরকারের, মূলত যে সমস্যাগুলা অর্থনীতি, বেকারত্ব, কর্মসংস্থান, এইসব দিয়ে কিন্তু 1 মাসে আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ দেখিনি। উল্টো খাল খনন, হ্যাঁ খাল খননটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের নদী নালা ভরাট হয়ে গেছে, সেগুলো উদ্ধার করাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আপনার পেটের সংস্থান করা, আপনার খাবারের সংস্থান করা। আমরা কিন্তু গত 1 মাসে কিছুই দেখিনি বিধায় আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 2-1 মাসের মধ্যে ইউনূসের যে অবস্থা, ইউনূসের সময় প্রতি মুহূর্তে যেমন খেয়াল করেছেন, মনে করেছেন, স্মরণ করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম, আগামী 2-3 মাসের মধ্যে এটি টের পাবেন, এতে কোনো সন্দেহ নাই। মানে আমি মনে করছি যে ঈদ পরবর্তী সময় থেকেই আপনারা বুঝতে পারবেন। তারেক সরকার শপথ নেওয়ার সাথে সাথে পবিত্র রমজান মাস এসে গেছে। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মকর্মে ব্যস্ত থাকে, বৈশ্বিক বিষয়ে কি হচ্ছে না হচ্ছে এত খোঁজ রাখে না, ব্যস্ত আছে বা ব্যস্ত ছিল এখন পর্যন্ত। আমরা রোজার প্রায় শেষ দিকে চলে এসেছি, আগামীকাল বা পরশু ঈদ হবে, যার কারণে আমরা এখনো বুঝতে পারিনি। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো যে বাংলাদেশে কতটা জন দুর্ভোগে ভরপুর হয়ে গেছে, কতটা ক্রাইসিসের মধ্যে আমরা পড়ে গেছি। এবং এই ক্রাইসিসের যদি ম্যানেজার না থাকে, এই যে গতকালকের ট্রেন দুর্ঘটনা, এটা যদি আওয়ামী লীগ সরকার থাকতো বা শেখ হাসিনা থাকতো, পুরো একটা কন্ট্রোল রুম খুলে বসে থাকতো যে কি হচ্ছে, প্রতিনিয়ত আপডেট অবস্থা জানার জন্য প্রতিনিয়ত শেখ হাসিনা খোঁজ রাখতেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানকার ডিসি এসপির সঙ্গে কথা বলেছেন, এতটুকুই। কিন্তু এই যে রেলপথ মন্ত্রীর কোনো হ্যাতস্যাত নেই, আমরা দেখিনি। ক্রাইসিস আসবে প্রতিনিয়ত, আমরা ক্রাইসিসের মধ্যেই থাকি এই বাংলাদেশের মানুষ। কিন্তু বারবার বলছি, একজন ক্রাইসিস ম্যানেজার
সেই ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনার অভাব আপনারা আবারও অনুভব করবেন খুব শীঘ্রই, এতে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। অবৈধ ইউনূস সরকারের আমলনামা নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। একজন উপদেষ্টার দুর্নীতি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভয়াবহ তৎপরতার খবর এতটাই বিস্ময়কর যে কথাই আপনাদের বিশ্বাস করতে হবে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলই হয়েছিল আসলে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য কিংবা বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। আজকে আমরা অবৈধ ইউনূস শাসনের অন্যতম কারিগর, প্রকাশ্য এবং নেপথ্য শক্তি হিসেবে কাজ করা উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রকে নিয়ে আলাপ করব। এই মানুষটির রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছিল জাসদের টিকিটে 1991 সালের নির্বাচনে, যেখানে মুন্সিগঞ্জ 1 আসনে তিনি পেয়েছিলেন মাত্র 249 ভোট। যে ব্যক্তি নিজ ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে জাতিকে নির্দেশনা দিচ্ছিল। এবং 3 জন উপদেষ্টার কথা বলা হয় বা 4 জন উপদেষ্টার কথা বলা হয় যারা ইউনূসের চারদিকে ঘিরে রেখে ইউনূসকে দিয়ে বাংলাদেশকে একটা বিদেশি কারখানায় পরিণত করা হয়েছিল, যে বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া। এবং শুধু তাই নয়, এই আদিলুর রহমান শুভ্র এমন ব্যক্তি, সে মনে করে যে বাংলাদেশে তালেবান শাসন প্রয়োজন এবং তাদের এই উত্থানের পথটি, বিশেষ করে আদিলুর রহমান শুভ্রর এই উত্থানের পথটি দেশ বিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার এবং বিদেশি তালেবানি এজেন্ডার সঙ্গে গভীরভাবে জড়িত। আদিলুর রহমানের প্রথম এবং প্রধান পরিচয়, তিনি তথাকথিত মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক। কিন্তু এই মানবাধিকারের আড়ালে তার আসল পরিচয় হলো তিনি একজন পেশাদার মানবাধিকার ব্যবসায়ী। তার অধিকার সংস্থাটি বিদেশি দাতা সংস্থার টাকায় চলা একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য দেশি বিদেশি তহবিল থেকে নিজের আখের গোছানো। বাংলাদেশের এনজিওগুলোর একটি বড় অংশের মতোই অধিকার এবং দাতা সংস্থার টাকা পেয়ে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে এমপ্লয়ি দেখিয়ে টাকা ভোগ করার প্রক্রিয়ায় নিয়োজিত এই আদিলুর রহমান শুভ্র এবং তার প্রতিষ্ঠান। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা দেওয়ায় আদিলুর রহমান সহ অনেক এনজিও কর্ণধারদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে যায় বা উন্নয়নশীল দেশে যদি বাংলাদেশ পরিণত হয়, তাহলে এই দেশি এনজিওগুলোতে বিদেশি অনুদান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই আশঙ্কায় তাদেরকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়নে উদ্বুদ্ধ করে এবং তারা বিপুল পরিমাণে বিদেশি অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে, যারা 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা দখল করে। এবং তার আগে আদিলুর রহমান শুভ্রদের ভূমিকার কথা আপনাদের মনে রাখতে হবে যে এই আদিলুর রহমান শুভ্রের সবচেয়ে কুখ্যাত অধ্যায় হলো 2013 সালের শাপলা চত্বরের ঘটনা। হেফাজত ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে তিনি যে বিভ্রান্তি এবং মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন, তা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার পাশাপাশি সেই সময়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সেই সরকারকে ইসলামিস্টদের বিরুদ্ধে, ইসলামিস্টরা তাদের সেই সরকারের উপর খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটি ছিল সুপরিকল্পিত একটি অপচেষ্টা। তার সংস্থা অধিকার দাবি করেছিল যে শাপলা চত্বরে 61 জন নিহত হয়েছে। এই দাবির পক্ষে তারা কখনো কোনো বিশ্বাসযোগ্য তালিকা উপস্থাপন করেনি। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে এই তালিকার 34 জনের বিষয়ে তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনকি যাদের নাম তালিকায় ছিল তাদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছিল। 1 দশকের বিচারিক লড়াই শেষে 2023 সালের সেপ্টেম্বরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং তার সহযোগী নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এই রায় প্রমাণ করেছিল যে আদিলুর রহমান কতটা সুসংগঠিতভাবে রাষ্ট্রবিরোধী মিথ্যাচারে লিপ্ত ছিলেন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, যখন অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে উপদেষ্টা মণ্ডলী গঠন করেন, তখন তিনিও শপথ নেন। তার সকল পূর্ববর্তী অপরাধ এবং অভিযোগ মুছে ফেলা হয়। হাইকোর্ট তাকে মুক্তি দেয়। তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নিয়োগই প্রমাণ করে যে ইউনূস সরকারটি আসলে দেশবিরোধী চক্রের একটি প্রজেক্ট, যেখানে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা পুরস্কৃত হয়েছিলেন তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রমূলক কাজের জন্য। তিনি কেবল একজন উপদেষ্টা হননি, তিনি সেই চক্রের সক্রিয় সদস্য যারা বাংলাদেশকে আন্তর্জাতিক এনজিও ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছিল।
তার ব্যক্তিগত দুর্নীতির নজিরও কম নয়। তার বাড়িতে যাওয়ার 12 ফুট চওড়া রাস্তাকে 18 ফুট চওড়া বানানোর অনৈতিক কাজ থেকে শুরু করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মতো বিদেশি সংস্থার কাছ থেকে টাকা নিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বিদ্যমান। আরও কি কি ঘটনা তিনি ঘটিয়েছেন আমরা জানি না, বরং আমরা একটি ফোন কল ভাইরাল হতে দেখি যেখানে 5ই অগাস্টের আগে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণে বিদেশি অর্থ এসেছে এবং যা আসলে কোথা থেকে এসেছে, কেন এসেছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। দুর্নীতি দমন কমিশন এই ধরনের অভিযোগের তো কোনো তদন্তও করবে না, দেখবেও না, কারণ ক্ষমতায় যারা ছিল ইউনূস সরকার এবং যারা এখন আছে তারা এদেরই যোগসাজশে ক্ষমতায় বসতে পেরেছে। আদিলুর রহমানের রাজনৈতিক ভ্রমণও খুব চমকপ্রদ। তিনি জাসদের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। আবার 1/11 পর বাধ্যতামূলক পদত্যাগের ভয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আইন বিভাগে পড়ার সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করার জন্য সমালোচিত হয়েছিলেন। এই সকল অন্ধকার অতীত থাকা সত্ত্বেও তিনি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই পদে আসীন হয়েছিলেন এবং তিনি একটি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন বলে মানবজমিন তো বিখ্যাত সেই রিপোর্ট করেই ছিল। এবং এই কিচেন ক্যাবিনেট বাংলাদেশে মব সন্ত্রাস থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন বানচাল করা, হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে বলে আজকে প্রমাণ বেরোচ্ছে। এটা বাংলাদেশেই সম্ভব, কারণ এই রাষ্ট্রটি নিজে একটি অবৈধ এবং অনৈতিক চক্রের হাতে চলে গিয়েছিল। ইউনূস সরকারের উপদেষ্টা হিসাবে আদিলুর রহমান শুভ্র যে ভূমিকা পালন করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থবিরোধী। তিনি এবং তার সহযোগী এনজিও কর্ণধারদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে চিরতরে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল একটি দাতা সংস্থার কলোনি বানানো। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, বিশেষ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সম্ভাবনা তাদের এই ব্যবসায়িক মডেলের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তারা জুলাই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটি পুতুল সরকার হিসাবে কাজ শুরু করে। আদিলুর রহমান এই পুতুল সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার কাজ ছিল দেশের শিল্প এবং গৃহায়ন খাতকে এমনভাবে পরিচালনা করা যাতে তা বিদেশি এনজিও এবং তারা তাদের স্থানীয় দালালদের স্বার্থ রক্ষা করে। আপনারা ভুলে যাবেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরও যেসব বিদেশি শক্তির সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তির পেছনের কারিগর হিসেবে এই আদিলুর রহমান শুভ্র কাজ করেছে এবং তার সংস্থা এবং তিনি নিজে কত টাকায় এই চুক্তিগুলো থেকে বানিয়েছেন আমরা জানি না। বাংলাদেশের সিমেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে মনে হচ্ছে, কারণ আমেরিকা এখন তদন্ত করছে যে বাংলাদেশে নাকি অতিরিক্ত সিমেন্ট তৈরি করায় আমেরিকান সিমেন্টের দাম কমে যাচ্ছে। আপনি ভাবুন একবার। অবৈধ ইউনূস সরকারের আমলনামা এবং আদিলুর রহমান শুভ্রের কার্যক্রম বিশ্লেষণ করলে কথা স্পষ্ট হয় যে বাংলাদেশ একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল। যারা এক সময় মাত্র 249 ভোট পেয়ে জনপ্রতিনিধিত্বের যোগ্যতা প্রমাণ করতে পারেনি, তারাই রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে। তারাই আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় এবং সবচেয়ে বড় এবং পূর্ণ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচন করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। আদিলুর রহমান শুভ্র কেবল একজন ব্যক্তি নন, একটি চক্র এবং এই চক্রের হোতা। তিনি সেই ব্যবস্থার প্রতীক যেখানে মানবাধিকার, সুশীল সমাজ এবং এনজিওর মুখোশ পরে একদল লোক দেশটাকে লুটপাট করেছে। তার ব্যক্তিগত আচরণও প্রশ্নবিদ্ধ। নিজের বাড়িতে যাওয়ার রাস্তা বেআইনিভাবে প্রশস্ত করানোর মতো ছোট দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের বড় অর্থনৈতিক কার্যকলাপ, যে কথা আমরা বললাম যে সমস্ত শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া এবং বিদেশের সঙ্গে চুক্তি করা, সবকিছুতেই তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েও তিনি মানুষের মৌলিক অধিকার হরণের সাথে জড়িত থেকেছেন। বর্তমান পরিস্থিতিতে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা যে হুমকির মুখে রয়েছেন সেটি তাদের নিজেদেরই কর্মফল। বিমানবন্দরে নাকি তাকে হেনস্থা করা হয়েছে। হেনস্থা তো তিনি আরো হবেন, রাস্তায় নামুক না, রাস্তায় নামলেই হবেন। যারা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসেছিল, ক্ষমতা দখল করেছিল, তাদের টিকে থাকার ভিত্তি যে খুব দুর্বল সেটা প্রমাণিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসই সেটা বুঝে দিয়েছেন। তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা নিচ্ছেন জনরোষের শিকার হওয়ার আশঙ্কায়। কিন্তু
আদিলুর রহমান শুভ্রদের তো তা নেই, সুতরাং তাকে তো আসলে জনগণের সামনে কখনো না কখনো আসতে হবে এবং তার ফল তিনি হাতে নাতে পাবেন। মানে এই আদিলুর রহমান শুভ্র আসলে বাংলাদেশের রাজনীতির একটি ব্যর্থ পরজীবী, যিনি এনজিও ব্যবসার আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার কার্যকলাপ প্রমাণ করে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল তা দেশের উন্নয়ন এবং অগ্রগতি রোধ করার জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেশকে আবার অনুন্নত অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছেন, বাংলাদেশ যাতে এলডিসি থেকে উত্তরণ না ঘটে, বাংলাদেশ যাতে মানে গরিবি থেকে যায় এবং বিদেশি মানে লিল্লা খেয়ে বাংলাদেশের মানুষ যেন বেঁচে থাকে এবং বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার জন্য, বাংলাদেশে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য এই আদিলুর রহমান শুভ্র নিজে ফিটফাট কোটটাই পরে ঘুরবেন, কিন্তু বাংলাদেশের মানুষ যাতে টাকনোর উপর পায়জামা আর মানে পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে মানে জীবনযাপন করে এবং রাস্তায় নামে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র পরিণত করে, সেই কাজটি করে যাচ্ছেন। এদের বিচার হওয়া দরকার, চরম বিচার হওয়া দরকার, চরম শাস্তি হওয়া দরকার। আসলে ভালো থাকবেন সবাই।